গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের রাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ ক্লাস নাম্বার 20 20তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। এবং এই ক্লাস তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু করানো হচ্ছে জিকে প্র্যাকটিস ক্লাস। এবং আমাদের ক্লাস রুটিন যেটা আছে মোটামুটি মার্চ মাস জুড়েই কিন্তু এই ক্লাস রুটিন তোমরা পাচ্ছ। নেক্সট জিকে সকাল 8:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ। ওকে, এবং আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন এবং লিংক তোমরা পাবে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে। এবং পেড কোর্স তোমরা পাবে আমাদের TWS একাডেমি নামেই অ্যাপ আছে, প্লে স্টোরে তোমরা পাচ্ছ। ওই অ্যাপের মধ্যে কিন্তু পেড কোর্স করানো হচ্ছে। চলো আজকের প্রথম প্রশ্ন, সহজ প্রশ্ন দিয়ে শুরু করছি। খেলাধুলো চলছে, IPL চলছে। তো বলো, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি এটি কোন খেলার সঙ্গে যুক্ত? ব্রিজ, হকি, ক্রিকেট, ফুটবল? সঠিক উত্তর কি হবে? প্রত্যেক অ্যান্সার করো, সকলের সেশনটি লাইক শেয়ার করে দাও, শেষ পর্যন্ত কানেক্ট থাকো, দেখতে থাকো। ফুটবলের সঙ্গে যুক্ত ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি, ISL যেটা চলছে, ইন্ডিয়ান সুপার লিগ, এগুলো সব ফুটবল রিলেটেড। ক্রিকেট রিলেটেড IPL রয়েছে, কোচবিহার ট্রফি রয়েছে, রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি রয়েছে, বা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ক্রিকেটের ক্ষেত্রে। এশিয়ার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কোনটি? এশিয়ার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত, সেকেন্ড হাইয়েস্ট জলপ্রপাত কোনটি? বলো কি হবে সঠিক উত্তর? হুড্রু, তাইওয়ান, কুঞ্চিকল, জিয়াংলুং। তো ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের উচ্চতম জলপ্রপাত, ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কি হবে? উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল, কুঞ্চিকল জলপ্রপাত। এটি কিন্তু তোমার মনে রাখবে এশিয়ার দ্বিতীয় উচ্চতম, সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল অফ এশিয়া। কুঞ্চিকল এটি কোন নদীর উপরে আছে? বারাহি নদীর উপরে আছে, বারাহি নদীর উপরে অবস্থিত। এর উচ্চতা 455 মিটার এবং এটি পড়ছে কর্ণাটক রাজ্যে। কোন রাজ্যে? কর্ণাটক। বলো, সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? তো ভোট ঘোষণা তো হয়ে গেছে অলরেডি, 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এখন 18 বছর হলেই সে ভোটার হতে পারবে। এবং সেটি কততম সংবিধান সংশোধনী মাধ্যমে? সঠিক উত্তর হবে 61 সংবিধান সংশোধনী। তোমাকে বলতে হবে কত সালে এই সংবিধান সংশোধনীটি হয়েছিল, সালটা কত। বহুবার এটা করানো হয়েছে, তোমরা সালটা মেনশন করো। ভারতে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে নিম্নের কোন সময়? মৌসুমী বায়ু যেটা প্রবাহিত হয় কখন, আগমন ঘটে কখন? আগমন এবং প্রত্যাবর্তন। আগমন হচ্ছে বর্ষাকালে, বর্ষাকালে হচ্ছে আগমন। আচ্ছা, প্রত্যাবর্তন মানে ফিরে যাচ্ছে কখন? মৌসুমী বায়ু যাচ্ছে যাচ্ছে যেতে যেতে হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে, তাই তো? এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতবর্ষে বৃষ্টিপাত হয়। এবং আগমন বর্ষাকালে, প্রত্যাবর্তন হচ্ছে শরৎকালে। বাংলা কাল হিসাবে শরৎকাল। আমরা জানি যে 6টি ঋতু রয়েছে, ঋতু বা কাল: গ্রীষ্ম, বর্ষা, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, হেমন্ত, বসন্তকাল। বর্তমান এখন বসন্তকাল চলছে, বসন্ত উৎসব হয়ে গেল। সকলকে হ্যাপি হোলি, হোলির অনেক শুভেচ্ছা থাকলো। যদিও পরে পাচ্ছ কথাটা, আমি আগের ক্লাসগুলোতে বলা হয়নি, যদিও ঠিক আছে, বললাম লেটে হলেও ঠিক আছে। চলো, তো এখানে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে শরৎকালে এবং আগমন ঘটছে বর্ষাকালে। এবং এই যে মৌসুমী বায়ুটা যেটা আগমনের, তখন নাম হচ্ছে কি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম। তোমাকে যদি প্রশ্ন করা হয় নিম্নের কোন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, মৌসুমী বায়ু। এবং প্রত্যাবর্তনের সময় ডিরেকশনটা কি? উত্তর পূর্ব।
উত্তর পশ্চিম, সরি উত্তর পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পশ্চিম হয় ফেরার সময়, উত্তর থেকে আসছে পশ্চিম দিকে যাচ্ছে, এটা দক্ষিণ থেকে এসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ফেরার সময় উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। ভারতের প্রত্যক্ষ কর এখানে কোনটি বলো? যে ট্যাক্স সিস্টেম রয়েছে, টোটাল ট্যাক্স সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। তুমি বাজারে গিয়েছো, একটা কোলগেট কিনলে, একটা টুথপেস্ট কিনলে, টুথপেস্ট বা কোলগেট হলো, বা তুমি একটা সরিষার তেল কিনেছো, একটা পাউচ হোক বা বোতল হোক, দেখবে প্রত্যেকটা তোমার দ্রব্যে ট্যাক্স থাকে, ট্যাক্স বসানো আছে। সেগুলো ইনডিরেক্ট ট্যাক্স। কিছু রয়েছে ডিরেক্ট, যেমন সম্পদ কর, এটা রয়েছে ডিরেক্ট ট্যাক্স। জিএসটি, ভ্যাট, ভ্যাট নেই বর্তমানে, জিএসটি রয়েছে, এগুলো সব ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে। বলো অ্যাসিড এবং অ্যালকোহল, অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন হয় কোনটি? অ্যাসিড এবং অ্যালকোহল এদের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? আমরা জানি অ্যাসিড ক্ষারে তৈরি হয় লবণ, আর অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি হবে কি? প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো কি হতে পারে অ্যান্সার। অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় তৈরি হবে স্টার এবং জল। স্টারের সংকেত হচ্ছে এরকম আর সিওআর। আচ্ছা, তিমির গমন অঙ্গের নাম কি? তিমি মাছ একটা স্তন্যপায়ী প্রাণীর মধ্যে পড়ছে, তো তিমি মাছ এর গমন অঙ্গ কি? তিমি মাছের শ্বাস অঙ্গ কি? ফুসফুস, এটা পরীক্ষা আছে এবং এখানে প্রশ্ন করা হচ্ছে গমন অঙ্গ, গমন অঙ্গের নাম কি? এটা হচ্ছে প্যাডেল বলা হয়, তিমি মাছের গমন অঙ্গকে বলা হয় প্যাডেল, প্যাডেল বলা হয়। ঠিক আছে, মানুষের যেমন পা রয়েছে, পাখিদের পাখনা আছে, প্যাডজিয়াম। এটা কোথায় পাচ্ছি? বাদুড়, বাদুড়ের যে ডানা, বাদুড়ের যে ডানা, ঠিক আছে, এটা চামড়া দিয়ে তৈরি। ঠিক আছে, পাখি যেমন পালক থাকে, বাদুড়ের চামড়া দিয়ে তৈরি এবং দুটো পাকে আবৃত করে রাখে, তো এটাকে বলা হয় প্যাডজিয়াম, যেটা আমরা বাদুড়ে দেখতে পাবো। ওকে। আচ্ছা, মহাত্মা গান্ধী কোন ব্যক্তিকে তার রাজনৈতিক গুরু মনে করতেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রত্যেকে মনে রাখবে। মহাত্মা গান্ধী, যাকে আমাদের জাতির পিতা বলা হয়, ফাদার অফ নেশন, মহাত্মা গান্ধী। তো এই মহাত্মা গান্ধী কাকে রাজনৈতিক গুরু মনে করতেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলেকে। আচ্ছা, মনে রাখতে হবে একই সঙ্গে মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্নার তারও রাজনৈতিক গুরু ছিল গান্ধী, এই সরি গোপাল কৃষ্ণ গোখলে। মোহাম্মদ আলী জিন্না, আলী জিন্নার রাজনৈতিক গুরু কে ছিল? রাজনৈতিক, রাজনৈতিক গুরু সেটাও ছিল কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে। আলী জিন্নার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে ছিল। আমরা যদি দেখি সুভাষচন্দ্র বসু, তার রাজনৈতিক গুরু ছিল চিত্তরঞ্জন দাস। সুভাষচন্দ্র, আমাদের সুভাষচন্দ্র বসু, তার রাজনৈতিক গুরু ছিল চিত্তরঞ্জন দাস। বলো শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়া এর আবিষ্কারক কে? প্রতিবর্তক ক্রিয়া, এটা কে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সহজাত আর একটা হচ্ছে অভ্যাসগত। প্রতিবর্তক ক্রিয়া, এটার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী আইভান প্যাভলভ। তো প্রতিবর্তক ক্রিয়া এটা আমরা বলতে পারি দুটো ভাগ, একটা হচ্ছে সহজাত, যেটা অটোমেটিক হচ্ছে সহজাত, আর একটা হচ্ছে অভ্যাসগত। অভ্যাসগত এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে এটা সহজাত, ধরো তোমার চোখে লাইট পড়লে চোখ বন্ধ হয়ে যাবে, চোখে যদি তোমাকে টর্চ লাইটে ফোকাস দেওয়া হয় অটোমেটিক চোখটা বন্ধ হয়ে যাবে, এটা। আর অভ্যাসগত, তুমি সাইকেল চালাতে পারো না, বাট অভ্যাস করতে করতে তুমি শিখে গেছো, এটা হচ্ছে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া।
নিচের জোটগুলির মধ্যে কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য? পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য বলতে হবে। আচ্ছা, শ্রেণী বলতে কি বোঝায়? এটা এটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী। আর পর্যায় মানে হচ্ছে এগুলো হচ্ছে পর্যায়, এগুলো হচ্ছে পর্যায়। ওকে, এটাকে বলা হয় পর্যায়। তো আধুনিক পর্যায় সারণীর দিকে যদি আমরা তাকাই, আধুনিক পর্যায় সারণীর ধারণা দিয়েছেন বিজ্ঞানী মোসলে, এবং এখানে 18টি শ্রেণী আছে এবং 7টি পর্যায় আছে। টোটাল শ্রেণী আছে কটা? শ্রেণী আছে 18টি, পর্যায় আছে কটা? 7টি। এখানে আমরা যদি দেখি পর্যায় সারণীর কোন কোন শ্রেণীর মধ্যে, প্রথমে আমরা যদি দেখি এমজি এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সব জায়গায় ম্যাগনেসিয়াম রয়েছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হলো ম্যাগনেসিয়ামের সঙ্গে কোনটা। আয়োডিন, আয়োডিন রয়েছে, আই রয়েছে 17তম শ্রেণীতে। আয়োডিন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন এগুলো রয়েছে 17তম শ্রেণীতে। আচ্ছা, ধাতু রয়েছে, ধাতু প্রথম রয়েছে পটাশিয়াম, এগুলো কিন্তু প্রথম নেই। আমরা দেখব প্রথম যেটা আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রথম শ্রেণীতে রয়েছে, এটা একই শ্রেণীর মধ্যে পড়ছে। পটাশিয়াম দ্বিতীয় শ্রেণীতে রয়েছে। বলো সিপিইউ এর ফুল ফর্ম কি? সিপিইউ এর পুরো কথা কি? সিপিইউ যেটা হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সংক্ষেপে সিপিইউ বলি আমরা। বর্তমানে এই সিপিইউ এর সাইজ দেখবে একদম ছোট হয়ে গেছে, এরকম ছোট হয়ে গেছে। আগে কি একদম বড় বাক্স মতো ছিল, এখন একদম ছোট। ভারতীয় জাতীয় বাহিনীর, যেটা আমরা আইএনএ বলছি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন? প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর হবে ক্যাপ্টেন মোহন সিং। কত সালে? সালটা হচ্ছে 1942 সালে। সম্প্রতি অবসর নেওয়া ফুটবলার গ্যারেথ বেল অবসর নিয়েছে গত বছর। তো এই গ্যারেথ বেল নিম্নের কোন দেশের হয়ে খেলতেন, ফুটবল খেলতেন? গ্যারেথ বেল একজন বিখ্যাত ফুটবলার, যিনি রিয়াল মাদ্রিদে খেলতেন। রিয়াল মাদ্রিদ কোন দেশের ক্লাব? রিয়াল মাদ্রিদ হচ্ছে স্পেনের ক্লাব। স্পেনের টপ ক্লাব রিয়াল মাদ্রিদ, তারপর রয়েছে বার্সেলোনা। তো রিয়াল মাদ্রিদ, এখানে খেলতেন গ্যারেথ বেল। অনেক ক্লাবে খেলেছেন, টটেনহামে খেলেছেন, রিয়াল মাদ্রিদে খেলেছেন। তো এর মধ্যে তিনি হচ্ছেন ওয়েলস, ইংল্যান্ডের পার্শ্ববর্তী দেশ ওয়েলস, ওয়েলসের হয়ে খেলতেন। ওয়েলস দেশের নাগরিক তিনি। আচ্ছা, বেশ কিছু প্লেয়ার অবসর প্রাপ্ত হয়েছেন, তার মধ্যে হুগো লরিস, ফ্রান্সের গোলকিপার, তিনি অবসর নিয়েছেন। করিম বেনজিমা, ফ্রান্সের প্লেয়ার রয়েছে। রাফাল ভারানে রয়েছে, অবসর নিয়েছেন। আবার কিছু প্লেয়ার অবসর ভেঙে খেলতে আসছেন, যেমন টনি ক্রুজ, জার্মানির ফুটবলার, তিনি রিয়াল মাদ্রিদে খেলে এখনো। তিনি কিন্তু আবার জয়েন করেছেন ইন্টারন্যাশনাল টিমে, জাতীয় দলে জার্মানির আর কি। গম্ভীরা, গম্ভীরা এটি কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য? গম্ভীরা এটি কোন রাজ্যের স্বীকৃত লোকনৃত্য? উড়িষ্যা, অসম, বিহার, পশ্চিমবঙ্গ? গম্ভীরা এটি কোন রাজ্যে দেখা যায় নৃত্য? এটি মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গে এই নৃত্য জনপ্রিয় আছে। ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? ক্রিকেট খেলায় এখানে যে শব্দগুলো আছে এর মধ্যে কোনটি ব্যবহার করা হয়? পেনাল্টি কর্নার, এটি তোমার চলে কোথায়? এটি চলে হকিতে। গোল্ডেন ডাক, এটা হচ্ছে ক্রিকেট। গোল্ডেন ডাক
এটা ক্রিকেট। যখন একটা ব্যাটসম্যান প্রথম বলে আউট হয়ে যায়, শূন্য, এক বলে আউট, এটাকে বলা হয় গোল্ডেন ডাক। টি, এটা খেলা হচ্ছে কোন খেলার সঙ্গে যুক্ত? টি খেলাটি হচ্ছে গলফ, গলফ খেলার সঙ্গে যুক্ত। ফাউল কথাটা আমরা দেখি ফুটবলে চলে, হকিতে চলে, ফাউল কথা, কার্ড দেখাবে, একটা ফাউল করা মানে ইয়েলো কার্ড, ডবল ইয়েলো কার্ড মানে রেড কার্ড ফুটবলে। আচ্ছা, বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল কোন বিষয়ের জন্য? সমাজ উন্নয়ন কর্মসূচি, তোমার সোশ্যাল ডেভেলপমেন্ট প্রজেক্ট সমীক্ষা করার জন্য, জাতীয় নিরাপত্তা নীতি নির্ণয়ের জন্য, শিশু কল্যাণ পরিকল্পনা রচনার জন্য, শ্রমিক কল্যাণ প্রকল্প প্রস্তুত করার জন্য। বলবন্ত রায় মেহতা কমিটি এটি নিযুক্ত হয়েছিল কিসের জন্য? মনে রাখবে, সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করার জন্য। এটা তোমার বলবন্ত হবে। মীরাবাই চানু কোথাকার বাসিন্দা? বেশ কিছু খেলোয়াড় রয়েছেন, তারা কোন রাজ্যে তাদের জন্মস্থান সেটা থেকে প্রশ্ন আসে। কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি হচ্ছে ভারোত্তোলন, ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত, এবং তিনি হচ্ছে মণিপুরের। অলিম্পিকে তিনি কিন্তু সিলভার মেডেল পেয়েছিলেন লাস্ট টোকিও অলিম্পিকে। মেঘালয় মালভূমির মৃত্তিকা যে প্রকৃতির সেটা কেমন? মেঘালয় মালভূমির মৃত্তিকা কি প্রকৃতির হবে? ল্যাটেরাইট, রেগুর মৃত্তিকা, পলিমাটি নাকি পর্দল মৃত্তিকা? মেঘালয় মালভূমির মৃত্তিকা সেটি কোন ধরনের হবে? মালভূমি অঞ্চলের মৃত্তিকা আমরা ল্যাটেরাইট বলতে পারবো। এখানে ল্যাটেরাইট মৃত্তিকা, যেখানে ল্যাটেরাইট, ল্যাটার কথার অর্থ হচ্ছে ইট, ইটের মতো কালার, ঠিক আছে, এই মৃত্তিকা। রেগুর মৃত্তিকা বলা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকাকে, কৃষ্ণ কালো কালার। পলিমাটি যেটা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের মৃত্তিকা। পর্জল মৃত্তিকা দেখা যায় পার্বত্য অঞ্চলে। বিমান নির্মাণে কোন ধাতু ব্যবহৃত হয়? বিমান নির্মাণে কোন ধাতু ব্যবহৃত হয় বলো? এখানে যে অপশন গুলো রয়েছে, লোহা, টাইটানিয়াম, প্লাটিনাম, তামা। টাইটানিয়াম ব্যবহার হয়, এর পাশাপাশি অ্যালুমিনিয়ামও ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে যদি অনেক উঁচুতে ওঠা হয়, অভিকর্ষজ ত্বরণের মান বেড়ে যায়, কমে যায়, একই থাকে, কোনোটি নয়। অভিকর্ষজ ত্বরণের মান কিভাবে পরিবর্তিত হয় বলো? ভূপৃষ্ঠ থেকে যদি উঁচুতে উঠতে থাকো, অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা জি দিয়ে লিখি, জি, যেটার মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা যদি ডাইনে তোমার সিজিএস এককে লিখি 981 মিটার পার, এটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তো এই যে অভিকর্ষীয় ত্বরণ যেটা ভূপৃষ্ঠে, এটা হচ্ছে কোথায়? ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে। এটা যদি উঁচুতে ওঠে কমে যাবে, ভূপৃষ্ঠে সর্বাধিক হয়। এবার তুমি যত নিচে যাবে, ভূগর্ভের দিকে যাবে, কমতে থাকবে, একদম পৃথিবীর কেন্দ্রে চলে গেলে হয়ে যাবে শূন্য। ওকে, অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু পরিবর্তন হয়। আচ্ছা, তোমরা বলতে পারবে অভিকর্ষজ ত্বরণ এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? এটা স্কেলার, স্কেলার নাকি ভেক্টর? অভিকর্ষজ ত্বরণ একটা ভেক্টর রাশি, ঠিক আছে, ভেক্টর রাশি, এটা মনে রাখবে। অভিকর্ষজ ত্বরণ বলো, ত্বরণ, এগুলো সব ভেক্টর রাশি। আচ্ছা, আমাদের ফাউন্ডেশন ব্যাচ
যেটা তোমরা পাচ্ছ আমাদের TWS একাডেমি অ্যাপে। এখানে তোমরা WPP সমস্ত পরীক্ষার জন্য, WPP KP পরীক্ষার জন্য প্রস্তুতি একদম 100% প্রস্তুতি হচ্ছে। পাশাপাশি এখানে তোমরা যদি দেখো ফিচার্স গুলো, সমস্ত বিষয় সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে, বিষয়ভিত্তিক মক টেস্ট, লাইভ রেকর্ড ক্লাস, প্রত্যেকটা জায়গা কভার করা হচ্ছে। সোম থেকে শনিবার ক্লাসগুলো করানো হয়, রবিবার ছুটি থাকে, তো একটা দিন তোমাদের ছুটি দেওয়া হয়। এবং আমাদের এই ব্যাচ 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। প্রত্যেকে যারা দেখছো, কানেক্ট আছো, আমি বলবো অন্তত পরীক্ষা দেওয়ার আগে ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দাও। ওই যাতা করে পরীক্ষা দেবে একটুর জন্য হবে না, তখন আরো মন খারাপ হয়। তুমি ভালো করে খেটে পরীক্ষা দাও, দেখবে নিশ্চয়ই তুমি সফল হচ্ছ। তো এবার আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে পারো, তুমি যেখানে খুশি নিতে পারো। আমাদের ব্যাচ রয়েছে, একদম সেই মাইন্ডে তৈরি করে দেওয়া হচ্ছে। টোটাল যেটা লাগে একটা পরীক্ষা দিতে গেলে, যেগুলো তোমাদের পড়তে হবে, জানতে হবে, সমস্ত বিষয়টাকে একদম ভালো করে, যেটা বলা হচ্ছে আধুনিক স্টাইল, একদম অনলাইনে করানো হচ্ছে। অনলাইন হলেও এমন না যে তুমি কিছু বুঝতে পারবে না, তুমি লাইভ ক্লাস হবে, রেকর্ড ক্লাস থাকবে, একটা ক্লাস মিস গেলে তুমি সেটা রেকর্ড দেখে নিতে পারবে। সব রকম ফেসিলিটিস আছে। ডাউট ক্লিয়ারিং সেশন হবে, তোমার যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, তুমি আবার সেটা ডাউট ক্লিয়ারিং ফর্ম ছাড়া হয়, সেখানে তুমি লিখতে পারো স্যার এটা বুঝতে পারিনি, ওটা নিয়ে আবার ক্লাস করা হবে, একদম নাম ধরে ধরে ডাউট বলা হবে। ওকে, সব রকম ফেসিলিটিস আছে। তোমরা কানেক্ট থাকো, বহুজন আমাদের সঙ্গে আছে, পড়াশোনা করছে, সফলতা পাচ্ছে, সাকসেস স্টোরি ইতিমধ্যে হয়ে গেছে, প্রচুর চলছে, প্রচুর পেন্ডিং রয়েছে। আমরা চাই যে ফাইনাল যে মেরিট লিস্টটা প্রকাশ হোক নেক্সট WPP-তে, প্রত্যেকের, তোমরা যারা দেখছো সকলের নাম যেন সেই লিস্টে থাকে, আমরা দেখতে চাই। ওকে, তো প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো এবং পড়াশোনা করতে থাকো, নিশ্চয়ই তুমি সফল হবে। আচ্ছা, এবার আবার প্রশ্ন আলোচনা শুরু করছি। জাতীয় গৌরব সম্বর্ধনী সভা যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1866 সালে, এর প্রতিষ্ঠাতার নাম কি? প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রিন্স দ্বারকানাথ, ঈশ্বর গুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজনারায়ণ বসু? প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, মনে রাখবে। আচ্ছা, সঠিক উত্তর কি হবে এখানে? দেখো, পড়াশোনা করতে হবে, তুমি হাল ছেড়ে দিলে হবে না। কোন রকম অন্যান্য চিন্তা, নেগেটিভ চিন্তা ভাবনা একদম বাদ দিতে হবে, ঝেড়ে ফেলতে হবে, দিয়ে তুমি পড়তে থাকো, নিশ্চয়ই সফল হবে। ঠিক আছে। আচ্ছা, সঠিক উত্তর হবে রাজনারায়ণ বসু, অপশন ডি। ফ্রেঞ্চ ওপেন 2023-এ মেন সিঙ্গেলস ছেলেদের মধ্যে কে তোমার জিতেছে? ফ্রেঞ্চ ওপেন, অর্থাৎ ফ্রেঞ্চ ওপেন এটা কৃষি প্রতিযোগিতা, টেনিস। ফ্রেঞ্চ ওপেন বললে বোঝা যায় টেনিস প্রতিযোগিতায় পুরুষ বিভাগে জিতেছিলেন কে 23 সালে? এটা 24 সাল, ফ্রেঞ্চ ওপেন এখনো হয়নি, আর যেটা অলরেডি অস্ট্রেলিয়ান ওপেন হয়ে গেছে। অস্ট্রেলিয়া ওপেন দিয়ে শুরু হয় এবং পরপর হতে থাকবে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন, US ওপেন। তো নোভাক জোকোভিচ আগের বছর চ্যাম্পিয়ন ছিল, অপশন সি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের কোন রাজ্যের দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন? দশকের জনসংখ্যা বৃদ্ধির হার কত? এটা ব্যাপারটা কি? ধরো পশ্চিমবঙ্গে 2001 সালে জনসংখ্যা গণনা হয়েছিল, এবার 2011 সালে কতটা বেড়েছে এর একটা পার্সেন্টেজ করা হয়। ধরো 2001 সালে 100 জন ছিল, 2010 সালে এসে 11 সালে এসে হয়ে গেল ধরো 110 জন, তাহলে 10% বৃদ্ধি হয়েছে দশকের জনসংখ্যা বৃদ্ধির হার। তো এটা হচ্ছে ক্যালকুলেশন করা হয় প্রত্যেক 10 বছর অন্তর, দশকীয় বার্ষিক হারে করা হয়, দশকীয় হারে করা হয়। তো এখানে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে কম ছিল নাগাল্যান্ডে, এটা ছিল ঋণাত্মক। ভারতবর্ষের প্রথম পারমাণবিক চুল্লি প্রতিস্থাপিত হয় কোথায়? পারমাণবিক চুল্লি প্রতিস্থাপিত হয় কোথায়? BARC, SINP, CIFA, ইসরো? আচ্ছা, প্রথম যে অপশনটা পাচ্ছ তোমরা BARC, এটা হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ঠিক আছে। এটা রয়েছে মহারাষ্ট্রের ট্রম্বেতে। এখানে প্রথম পারমাণবিক চুল্লি প্রতিস্থাপিত হয়েছিল। আচ্ছা, গতকালের একটা হোমওয়ার্ক ছিল তোমাদের যে ভারতের জলবায়ু নিম্নের কিরূপ, বলো?
ভারতের যে জলবায়ু আমরা ফেস করছি এটা কিরূপ? ক্রান্তীয় উষ্ণ, ক্রান্তীয় মৌসুমী, ক্রান্তীয় সমভাবাপন্ন, কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। আমাদের জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব দেখা যায়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাব কিন্তু খুব বেশি। তো এইটাকে কেন্দ্র করে আমাদের বলা হয় ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। মৌসুম এটা একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ঋতু, তাই তো? তো ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত নিম্নের কোন খনিজটি? ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত নিম্নের কোন খনিজটি? এটা তোমরা হোমওয়ার্ক করবে। আজকে আমরা এখানে ক্লাসটা এন্ড করব। 26 কোশ্চেন করানো হলো, তোমরা কত পেয়েছো একটু বলে দেবে। এবং আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, তোমরা এই যে 20 নম্বর ক্লাস হলো জিকে ডোজ, একদম ওষুধের মতো করে খাওয়ানো হচ্ছে 20। তোমরা যারা ক্লাস দেখেছো প্রত্যেকটা, এবার তোমাদের সময় এসছে একটা ক্যালকুলেশন করা। দেখো প্রথম 10টা ক্লাস বা এই টোটাল 20টা ক্লাস আমরা অন্তত 20 × 25 যদি করি, 20 × 25 কত হচ্ছে? 25 500 কোশ্চেন। 500 কোশ্চেন করিয়েছি আমি, 26 ধরছি না, 25 করে ধরছি, ধরো একটা করে হোমওয়ার্ক ছিল। তাহলে 500টা কোশ্চেন করা হয়েছে, ধরো 500 নাম্বার। তুমি কটা সঠিক করেছো ক্যালকুলেশন করতে হবে। আউট অফ 500 তোমার সেট 1, প্রথম সেট 1 কত পেয়েছিলে মনে রাখো। সেট 2 আমি বলেছিলাম খাতায় লিখবে এইভাবে। সেট 3, প্রত্যেক 10টার পরে একটা করে হিসাব করতেই পারো। তো এইভাবে কোনটায় কত পেয়েছো একটু হিসাব করে তোমরা দেখবে যে টোটাল 500-র মধ্যে তুমি কত পেয়েছো, এখানে কত পেয়েছো। এখানে তুমি বুঝতে পারবে যে তোমার অবস্থানটা কোথায়। তুমি ডাব্লিউবিপি পরীক্ষা দেবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল হোক, যাই হোক, সেখানে বিগত বছরের কাট অফ তুমি দেখো কত নেমেছে। এবার তো সিস্টেম চেঞ্জ হয়েছে, প্রথম পরীক্ষাটাই ফাইনাল পরীক্ষা, মেন আর নেই, প্রথমটাই ফাইনাল, এবং সেটার উপরে ইন্টারভিউ যোগ হয়ে ক্যালকুলেশনটা হবে। ব্যাপারটা আরো সহজ করে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে প্রথমটাই। তাহলে আমার বক্তব্য হচ্ছে এখানে তুমি কত পেয়েছো সেটা একটু নিজে নিজে ক্যালকুলেশন করো, আমাকে বলতে হবে না, কমেন্টে লিখতে হবে না, তুমি ক্যালকুলেশনটা করো। তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। তাহলে এবার তোমার ব্যাপারটা হবে, তুমি ধরো 300 পেয়েছো, ধরলাম 300 পেয়েছো, অর্থাৎ 60% পেয়েছো, অর্থাৎ 60% পেয়েছো। তুমি কাট অফ দেখছো আগের বছর, তোমার যে ক্যাটাগরি আছে ধরো 65 গেছে, কথার কথা 65 গেছে, তাহলে তোমাকে এখনো 5% ইনক্রিজ করতে হবে। তাহলে এই 5% তোমাকে ইনক্রিজ করতে গেলে এটাকে তোমার তুলতে হবে 5%। তাহলে তোমাকে কি করতে হবে? এবার তোমাকে কি করতে হবে, তোমার দেখতে হবে যে জিকে আমি পড়াচ্ছি, শুধু জিকের কথাই বলছি, ম্যাথ তুমি ম্যাথটা ওইভাবে দেখবে, ইংরাজিটা ওইভাবে দেখবে, ঠিক আছে, রিজনিং ওইভাবে দেখবে। তোমার এই 5% বাড়াতে গেলে তোমার দেখতে হবে যে কোন সাবজেক্ট তোমার এখনো দুর্বল আছে, কোন সাবজেক্ট তুমি ফাইন্ড আউট সাবজেক্ট। তুমি ধরলে সায়েন্স দুর্বল আছে, তোমার সায়েন্সের আবার দেখতে হবে কোন কোন চ্যাপ্টার দুর্বল হচ্ছে, কোন চ্যাপ্টার থেকে তুমি প্রশ্নগুলো পারছো না সেটা দেখো। তাহলে সেই চ্যাপ্টারটা খুঁজে একবার পড়ে নাও। আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস রয়েছে, আমাদের পেড কোর্স চলছে, যারা পেড কোর্সে আছে ওই ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে। তবে কিন্তু তোমার এই নাম্বারটা ইনক্রিজ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তোমার ধরো ভূগোলের কোন একটা চ্যাপ্টার সমস্যা হচ্ছে, জলবায়ুটা তোমার পড়তে হবে একবার, ধরো সমস্যা হচ্ছে, ভূপ্রকৃতি তুমি পাচ্ছ না, ওটা পড়তে হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে, নয়তো কিন্তু উন্নতিটা হবে না। ওকে, এভারেজ একটা স্কোর তুমি পাচ্ছ, তার সেটাকে তোমাকে ইনক্রিজ করতে হবে। দিনের পর দিন কাট অফ বাড়বে, সেই অনুযায়ী তোমাকেও আপডেট করতে হবে। প্রস্তুতি আগে একরকম ছিল, এখন আর একরকম ভাবে করতে হবে। ঠিক আছে, কানেক্ট থাকো, অনেক কথা বললাম। আমাদের ফ্রি ক্লাসগুলো দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে পাবে, এবং পেড কোর্স পাচ্ছ
TWS একাডেমি অ্যাপে গুগল প্লে স্টোরে তোমরা অ্যাপ পাবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।